মর্নিং। আচ্ছা, কালকে আমি যে রিপোর্টগুলো কমিউনিটি পোস্টে দেখিয়েছি, তোমরা দেখেছো, তার সাথে কিন্তু ব্লাড প্রেশারের খুব বড় রিলেশনশিপ। মানে ব্লাড প্রেশার বেড়ে গেল, হাইপার টেনশন, যেভাবেই আমরা বলতে থাকি না কেন, কিন্তু সেটা বুঝতে পারাটাও একটা সমস্যা। এমনিতে ব্লাড প্রেশার বলতে মানে ব্লাড প্রেশার বেড়েছে, হাইপার টেনশন বলতে আমরা কি বুঝি না, বলতে আমরা ফট করে ভেবে ফেলি আমাদের হার্টের সমস্যা আসবে। কার্ডিওভাস্কুলার ব্যাপারটাই আমরা বেশি দেখি। কিন্তু আর একটা জিনিস যেটার সাথে এর খুব বড় সম্পর্ক, সেটা হচ্ছে কিডনি। মানুষ প্রথম যখন একটু প্রেশার বেড়েছে এরকম ভাবে, তখন কিন্তু মানুষ কিডনির কথাটা ভাবেন না ন্যাচারালি। তো সেই জন্যই আমার আজকের ভিডিওটা বানানো। আচ্ছা, তো এমনিতে আমাদের ব্লাড প্রেশার যে ব্যাপারটা, তার একটা খুব সুন্দর ডেফিনেশন আছে, যেটা আমাদের ভাই বলতে হয়, ফার্স্ট ইয়ার থেকেই শেখানো হয় এগুলো। আচ্ছা, তো কিন্তু আমি যেটা একদম বাংলায় যেটা বলার মানে বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে এমনিতে আমরা 120/80 মানে 120/80, ওপরেরটা নিচেরটা, আমি একদম নর্মাল ভাষায় বলছি যেগুলো ন্যাচারালি বলা হয়, তো এগুলো আমরা নর্মাল বলে মানি, ঠিক আছে। তারপর যখন 129-এর দিকে যেতে থাকছে 120টা, তখন আমরা বলি এলিভেটেড ব্লাড প্রেশার, ঠিক আছে। আচ্ছা, তারপর যখন 129 পেরিয়ে গেল, যখন 139 অবধি, তখন আমরা বলি স্টেজ 1। তারপর যখন 140 থেকে উঠছে, তখন আমরা বলি স্টেজ 2। ঠিক সেভাবেই আমাদের যখন 80 থেকে 89-এর দিকে যাচ্ছে, সেটা স্টেজ 1। তারপরে যখন 90 থেকে উঠছে, তখন স্টেজ 2 যাচ্ছে, ঠিক আছে। তো এইসব মানে এগুলো হচ্ছে মানে আমাদের বোঝার জিনিস। আচ্ছা, তো ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে এগুলোর সাথে আমরা সবসময় ভেবে ফেলি আমাদের হার্টে কিছু হলো না তো, এতে কিন্তু আমাদের এটাও ভাবা উচিত আমাদের কিডনিতে কিছু হলো না তো। আচ্ছা, একটু বইতে দেখাই। এই যে দেখতে পাচ্ছ, hypertension is very common feature of renal disease. Additionally, the presence of hypertension identifies a population risk at developing chronic kidney disease, and current recommendations are that hypertensive patients should have renal function checked annually. বুঝতে পারছো? Control of hypertension is very important in patient in renal impairment because of its close relationship with further decline of renal function. তো বইতে দেখলে, এবার বলি কেন হয়। দেখো, বয়সের সাথে সাথে সব কিছুরই প্যারামিটারগুলো একটু এদিক ওদিক হতেই থাকে, হতেই হবে, সেটাই খুব নর্মাল ব্যাপার। তার সাথে কি হয়, অন্যান্য অনেক রকম মেডিকেশন চলে, যেগুলো সাইড এফেক্ট অনেক সময় হতে পারে। আমাদের সোশিও ইকোনমিক রিলেশনশিপ, তারপরে আমাদের জীবনের স্ট্রেস, ফ্যামিলি হিস্ট্রি, লাইফস্টাইল, এই সমস্ত কিছু একটু একটু করে আমাদের জীবনে এই ধরনের সমস্যা হওয়ার জন্য কন্ট্রিবিউট করতে থাকে, টু বি ভেরি অনেস্ট। এবার বলি, এই যে ভদ্রলোক, এনার 55 বছর বয়স, রিপোর্টে তো দেখেছো, সেগুলো তো আগে তো ওনার সমস্যা এসেছে, তারপর ওনাকে টেস্ট করাতে বলা হয়েছে, তারপরে উনি টেস্টে এগুলো পেয়েছিলেন। আর রিপোর্টটা দেখে খুব হাস্যকর লাগে এগুলো শুনতে। এখনো পর্যন্ত মানুষ এত এডুকেটেড হয়ে গেছেন, এখন এত গুগল মানে ইন্টারনেটে মানুষ সবাই সব পড়ে ফেলছেন, মানুষ চারিদিকে মানে নিজের শরীর সম্পর্কে, হেলথ সম্পর্কে এত অ্যাওয়ারনেস, তারপরেও মানুষ কি করে এই ধরনের কথাবার্তা বলেন, আমি অবাক হয়ে যাই। যখন উনি টেস্ট করাতে যান, এবং উনি চিরকালই হোমিওপ্যাথির প্রতি মানে বিশ্বাসী, যে ওনার এটাই ছিল যে আমার বড় রোগ হলেও আমি হোমিওপ্যাথির কাছেই যাব, হ্যাঁ, হোমিওপ্যাথিই আমি দেখাবো। তো ঘটনাটা হচ্ছে, উনি যখন মানে ল্যাবে ডায়াগনস্টিক সেন্টারে উনি যখন যান, ওনারা টেস্ট করে বলেন যে আপনার কিন্তু ওই জল খেয়ে কিছু হবে না, আপনি প্রপার ডাক্তার দেখান। তো মানে এটা আমাদের সমাজের কাছে, আমাদের সমাজের লজ্জা, যে এখনও যখন এত মানুষ সুস্থ হচ্ছে, এত বছর ধরে সুস্থ হচ্ছে এত মানুষ, তারপরেও এই ধরনের ছোট করা একটা স্ট্রিমকে, দিস ইজ সো রিডিকুলাস। আর আমাদের মানে মেডিকেল প্রফেশনে একজন ডাক্তারবাবু আর একজন ডাক্তারবাবুকে মানে কিছু মেডিকেল জুরিসপ্রুডেন্সিতেই কিছু কথা আছে, যে মানে এফএমটি যেটা সেকেন্ড ইয়ারে পড়ানো হয়, যে একজন ডাক্তারবাবুর কিছু ডিউটি আছে। একটা হচ্ছে স্টেটের প্রতি, একটা হচ্ছে ডক্টরসের প্রতি। মানে একজন ডাক্তারবাবু কখনোই এইরকমভাবে বলতে পারেন না, বা একজন
যিনি টেকনিশিয়ান, ল্যাব টেকনিশিয়ান, তিনি কখনোই বলতে পারেন না যে ওইসব জল খাইয়ে লাভ নেই, প্রপারলি ডাক্তার দেখাও। সো আমি কমেন্টে দেখি কখনো কখনো, আমি ওগুলো ইগনোর করে যাই, মাঝে মাঝে বিরক্ত হয়ে কিছু বলেও দিই, কিন্তু এগুলো যাই হোক বাদ দাও, তোমরা কী করবে, তোমরা তো আর এসব করোনি। যাই হোক, তো মানে এইগুলো করে থাকে লোকজন, মানে কেমন একটা মানে বাচ্চা বাচ্চা লাগে, মানে এগুলো একদমই ইম্যাচিউরিটি। যাই হোক, তো ওনার যেটা কমপ্লেন ছিল, আসল কাজের কথায় আসি, ওনার যেটা কমপ্লেন ছিল সেটা হচ্ছে উনি খুব বেসিক কমপ্লেন নিয়ে এসেছিলেন, যেটা যখন আমি কেস টেকিং করি বহু মানুষের পাই। ঠিক আছে, কনস্টিপেশন, ডাইজেশনের প্রবলেম, আমি লিখে রেখেছি, আমার ডায়েরিতে লেখা আছে, দেখে দেখে বলছি। কনস্টিপেশন, ডাইজেশনের প্রবলেম, ইডিমা ছিল ওনার ইডিমা ছিল ডিপেন্ডেন্ট পার্টে, পায়ে ছিল আর কি। তার সাথে ওনার যেটা সমস্যা হতো সেটা হচ্ছে মিকচুরেশনের প্রবলেম হতো, মানে ইউরিনেশন, মানে ইউরিনের ফ্লোটা তো ওনার প্রবলেম হতো, ইউরিনটা খুব কম হতো পরিমাণে, আর তার সাথে জ্বালা করতো, কোমরে ব্যথা করতো। অনেক কিছুর সাথে ঘুলিয়ে ফেলার চান্স আছে, কিন্তু ভালো করে লেখাপড়া করলে ঘোলায় না। ঠিক আছে, আচ্ছা, তো এবার তার সাথে ছিল পাফিনেস ছিল। ঠিক আছে, তো এবার সমস্যাটা যেটা, সেটা হচ্ছে এই ব্যাপারটা দেখার পর একজন ডাক্তারবাবু অবশ্যই তার ব্লাড প্রেশার চেক করবেন, এবং তার সাথে কিডনি বলো আর যাই বলো, ওনারা কিন্তু দেখবেন অবশ্যই যে তার শরীরে আর কী কী কমপ্লিকেশানস আছে, মানে কার কার কনসিকোয়েন্সেসে আমি এই জিনিসগুলো, এই সিমটমগুলো পাচ্ছি। তো ওনার তখন ব্লাড প্রেশার চেক করানো হয়, তখন ওনার ব্লাড প্রেশার আছে, আমার কাছে রেকর্ড পুরো লেখা আছে, আমি রেকর্ড দেখে দেখে বলছি। প্রথম তখনই আসে আর কি 165/95, মানে 165/95। তারপর ওষুধ দেওয়া হয়, হোমিওপ্যাথি অবশ্যই, সিঙ্গেল মেডিসিন। তাতে কি হয় না, 15 দিন পর ওই 165তে 152 চলে আসে। তারপর ফার্দার চেক আপে আমি পরপর বলছি 148/82, তারপর 145/90 হয়ে না ব্যাপারটা কনস্ট্যান্ট হয়ে গেছিলো। ঠিক আছে, আর তারপর যেদিন এই রিপোর্টটা করানো হয় সেদিন এনার আসে 134/85। ঠিক আছে, আচ্ছা, তো এবার ব্লাড প্রেশারটা, এবার আমরা এখান থেকে বুঝতে পারি যে আমাদের কিডনির সিচুয়েশনটা নর্মাল হচ্ছে। ওনাকে যেটা ডায়াগনস্টিক সেন্টার থেকে ভয়টা খাইয়েছিল যে আপনার এর পরে কিডনি ফেলিওর হয়ে যাবে। ঠিক আছে, আপনি ইমিডিয়েটলি, মানে আপনার কিডনি ড্যামেজ হয়ে গেছে, আপনি ইমিডিয়েটলি ডায়ালিসিস করান, এই সেই, আপনার কিডনি ফেল করে যাবে। ঠিক আছে, এই ভয়টা থেকে ওনার নিজের আত্মবিশ্বাস, এবং অবশ্যই ঠিকঠাক ডাক্তারবাবু, তো তাতে কি হলো না, তিনি সুস্থ হলেন। ঠিক আছে, তো এমনিতেই ক্রিয়েটিনিন লেভেল, ইউরিয়া লেভেল, এগুলো তো তোমরা জানোই, ইউরিক অ্যাসিড, এসব আমরা দেখি, এই রিপোর্টেও তোমরা দেখতে পাবে, আমি তোমাদের একটু পরে রিপোর্টটা বলে দিচ্ছি। আর এই ক্ষেত্রে না একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস ছিল, সেটা হচ্ছে ডায়েট কন্ট্রোল, সল্ট রেস্ট্রিক্টেড ডায়েট। এটা অনেকে ভাবেন, মানে আমি দেখেছি একটা খুব কমন বিলিফ, যেটা হচ্ছে আমি তরকারিতেই বেশি নুন দিয়ে দিই। ঠিক আছে, তাহলে কাঁচা নুন খাই না। আর বাবা, তুমি কাঁচাই নুন খাও আর পাকাই নুন খাও। অনেকে আবার বলে আমি নুনটা একটু কড়াইয়ে নেড়ে নিই। ও ভাই, কাঁচা নুন নয় ব্যাপারটা, কোথাও আমাদের বইতে লেখা নেই যে আনরাইপড সল্ট। ঠিক আছে, কাঁচা নুন আবার কি কথা ভাই? শোনো, অতটাই নুন খাবে, যেটা আমি আমার মনে হয় জানিয়ে দেওয়া উচিত, সেটা হচ্ছে আমাদের অ্যাকর্ডিং টু তার সিভিয়ারিটি বলা হয়, কিন্তু একজন কি বলবো সবে হচ্ছে, বা একজন সাধারণভাবে আমরা যে নুনের পরিমাণটা বলে থাকি একটা মানুষের, এমনিতেই তো হোয়াইট পয়জন, সো এমনিতেই আমরা যে নুনের পরিমাণটা বলে থাকি সেটা হচ্ছে তরকারিতে ততটাই নুন দেবে যতটা নুন খাবার পর, যতটা নুন দিয়ে তরকারিটা করার পর তরকারিতে নুন নেই মনে হবে না, কিন্তু তরকারিতে নুন কম মনে হবে। তরকারিতে নুন কম থাকবে, তাতে এমন নয় যে নুন থাকবে না, দরকারও, ঠিক আছে, কিন্তু নুন কম মনে হবে। তরকারিটা খাওয়া যাবে কিন্তু নুন কম। ঠিক আছে, নুন ঠিকঠাক হয়ে গেলেই একটু সমস্যার ব্যাপার। ঠিক আছে, তরকারিতে একটু নুনটা কম লাগছে, ওটাই ঠিক আছে, ওইটাই জানবে তোমার জন্য হেলদি। ঠিক আছে, এই হচ্ছে আজকের ঘটনা। রিপোর্টটা দেখাই, দাঁড়াও। এই দেখো, এটা হচ্ছে 2024 অগস্ট মাসের রিপোর্ট। মোটামুটি 4 মাস ওনার ট্রিটমেন্ট হয়েছে। ঠিক আছে, এখানে ইউরিয়া দেখো, ইউরিয়াও বেশি, প্রায় 8-9 ইউনিট বেশি।
আচ্ছা, ক্রিয়েটিনিন যেটা 1.4 পর্যন্ত আমরা নর্মাল বলি, মানে এই ল্যাব অনুযায়ী নর্মাল বলছেন, সেখানেও 0.4 বেশি। আর ইউরিক অ্যাসিড 7.2, SGOT হচ্ছে 72 আর SGPT হচ্ছে 85। তো এইগুলো সবগুলোই হচ্ছে মানে এই টেস্টগুলো কিন্তু নর্মালি আমাদের কাছে পেশেন্টরা অনেকেই করিয়ে আনেন, ঠিক আছে। তো তারপরে এর কনসিকোয়েন্স দেখো, 4 মাস যে ট্রিটমেন্ট হলো সবগুলো নর্মাল হয়ে গেছে, শুধুমাত্র SGPT যেটা 40 অবধি নর্মাল সেটা এখন 43 আছে। এটাও আস্তে আস্তে উইথ ফার্দার ট্রিটমেন্ট এটাও নর্মাল হয়ে যাবে বলেই আমরা আশা করতে পারি। তো এটাই আজকের বলার ছিল, সেটা হচ্ছে কোনো সমস্যাকে এইভাবে ইগনোর করবে না। আজ সকালে যেমন আমি আর একটা সমস্যার কথা বলেছি, সেটা হচ্ছে আর্থ্রাইটিসে, হ্যাঁ, যেটা মানে কিছু কিছু ক্ষেত্রে মানুষ এই শীতকাল ব্যথা বাড়ে এইসব করে মানুষ এমনিতেই ইগনোর করে যান, কিন্তু ইগনোর করবে না, পরে কিন্তু সমস্যাটা মানে ভয়াবহ রূপ নিতে পারে। ওই মানে ভয়াবহ রূপ নেওয়াও আমাদের পেশেন্ট আছেন, যেটা আমি আজ সকালবেলা ওই 1 মিনিটের মধ্যে দেখাতে পারিনি, পরে কোনো একদিন আমি ডিটেলে ওই কথাগুলোও বলবো। ঠিক আছে, আজকের মতো বাই।